আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। খেয়াল করে দেখো, আমরা আজকের এই ক্লাসে সমাধান করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের আমাদের যে অধ্যায় ভিত্তিক সমাধানগুলো রয়েছে সেই অনুশীলন ভিত্তিক সমাধানের মধ্যে আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের দ্বিতীয় অধ্যায় লেনদেন নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের এই 4 নম্বর সৃজনশীল প্রশ্নটি। আমরা যদি একটু 4 নম্বর সৃজনশীল প্রশ্নের দিকে তাকাই, খেয়াল করে দেখো এই প্রশ্নটা কিন্তু আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক এই প্যাটার্নের একটা প্রশ্ন আমাদের প্রতি বছর প্রতি বোর্ডে একবার করে কিন্তু আসে। তো এই অঙ্কটাই তুমি হয়তো বা সরাসরি পাচ্ছ না, তবে এই ধাঁচের বা এই প্যাটার্নের তুমি কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন তোমার এসএসসি পরীক্ষাতে কমন পাচ্ছ, এই ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি এখানে কি বলা আছে। আমাদের এই প্রশ্নে বলেছে যে সেলিম ট্রেডার্স 2017 জয় ট্রেডার্সের নিকট নিম্নোক্ত পণ্যগুলো বিক্রি করেন। তার মানে নিচে যেই পণ্যগুলো, যেই লেনদেনগুলো বলা আছে, এই লেনদেনগুলো মূলত হচ্ছে পণ্য বিক্রয় সম্পর্কিত লেনদেন। কি সম্পর্কিত? পণ্য বিক্রয় সম্পর্কিত লেনদেন। ওকে, ভালো কথা। আমরা যদি একটু খেয়াল করে দেখি কি বলা আছে, দেখো ফেব্রুয়ারির 1 তারিখে আমাকে বলেছে নগদে 55 টাকা দরে 115 কেজি চিনি বিক্রয়। নগদে কত টাকা? 55 টাকা করে। কত কেজি? 115 কেজি। তাহলে আমাদের 55 টাকা করে 115 কেজি, তাই না? তাহলে 55 গুণ 115 করলে ভাই এখানে কত আসে দেখো তো। এখানে আসে 6325 টাকা। কত আসে? 6325 টাকা, তাই না? ওকে, এই পর্যন্ত আমরা পারলাম। এরপরে 7 তারিখে আমাকে বলল যে 52 টাকা দরে 56 কেজি চিনি বিক্রয়। তাহলে প্রতি কেজির দাম 52 টাকা। এই প্রতি কেজির দাম কত? 52 টাকা। কত কেজি ভাইয়া? 56 কেজি, তাই না? এই কত কেজি? 56 কেজি। তাহলে আমার 52 গুণ 56 করলে এখানে আসবে কত? এখানে আমার আসবে হচ্ছে 2912 টাকা। ওকে, 2912 টাকা। এরপর আমাকে 15 তারিখে বলেছে 110 টাকা দরে 35 কেজি মুসুরির ডাল বিক্রয়। তাহলে 110 টাকা করে 35 কেজি মুসুরির ডাল বিক্রয়। তাহলে এখানে আসবে কত? 110 ইন্টু 35 সমান সমান 3850 টাকা। 3850 টাকা। আমি আমার বিক্রয়গুলোকে গুণ করে নিয়েছি যে মোট কত বের হয়। আচ্ছা, এটাকে যদি আমি এখানে যোগ করে দেই, যোগ করলে আমরা দেখব 6325 যোগ 2912 যোগ 3850 যোগ করলে ভাই কত আসে? আসে হচ্ছে এখানে 13,087 টাকা। 13,087 টাকা। এইখানে ছোট্ট একটা কথা আছে। আমাকে ক নাম্বার প্রশ্নে ঠিকই বলছে যে সেলিম ট্রেডার্সের মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো, কিন্তু বিক্রয়ের উপরে 10% কারবারি বাট্টার কথা আমার প্রশ্নে কিন্তু উল্লেখ করা আছে। ভাইয়া 10% কারবারি বাট্টার কথা আমার প্রশ্নে কিন্তু উল্লেখ করা আছে। তার মানে কি? ঘটনাটা কি বোঝো? যদি কোনো পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময়, কিসের সময় ভাইয়া? ক্রয় বিক্রয়ের সময় কারবারি বাট্টা থাকে। কি থাকে? কারবারি বাট্টা থাকে, সেটা আমার বাদ দিয়ে হিসাব করতে হয়। কি করতে হয়? বাদ দিয়ে হিসাব করতে হয়। তাইলে এইখান থেকে আমি বাদ দিয়ে দিব বাদ কারবারি বাট্টা। কারবারি বাট্টা ভাই, কারবারি বাট্টা কত পার্সেন্ট বলছে? 10%। তাহলে 13,087 ইন্টু 10% করলে কত আসবে? আসবে হচ্ছে 1308.7। তো আমি এখানে 1309 টাকা ধরে নিতে পারি। 8 টাকা ধরলেও খুব একটা অসুবিধা ছিল না। 8 টাকাও যদি ধরতাম খুব একটা অসুবিধা কিন্তু ছিল না। তাহলে বাদ দিয়ে দেই ভাইয়া, কারবারি বাট্টাটা এখান থেকে বাদ দিয়ে দেই। তাহলে আমি যদি কারবারি বাট্টা বাদ দিয়ে দেই 13,087 টাকা মাইনাস 1309 টাকা বাদ দিলে এখানে থাকতেছে 11,778 টাকা। কত টাকা ভাইয়া? 11,778 টাকা।
এই যে আমার 11,778 টাকা, এইটা হচ্ছে আমার জন্য মোট বিক্রয়ের পরিমাণ। এটা আমার জন্য কি মোট বিক্রয়ের পরিমাণ, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু উত্তরটার দিকে তাকাবো, দেখি তো উত্তর আমরা ঠিক করছি কিনা। হ্যাঁ, এই যে দেখো উত্তরে কি বলা আছে ভাই, আমি গুণ করে দিলাম। প্রথমে 55 টাকা করে 115 কেজি, 52 টাকা করে 56 কেজি, 110 টাকা করে 35 কেজি। গুণ করে যেটা আসলো, এই শূন্যগুলো লেখার দরকার নাই, এই শূন্যগুলো তোমাকে অনেক কনফিউজড করবে, তো শূন্যগুলো না লিখলেই হয়। হ্যাঁ, শূন্যগুলো না লিখলেও হবে। এখন আমরা এগুলো সব যোগ করে দিলাম। আচ্ছা, যোগ করে দিলে এই ভাঙতি টাকা লেখার কোনো দরকার নাই, ঠিক আছে? ওই ভাঙতি 70 পয়সা 30 পয়সা এগুলোর জন্য তোমার নাম্বার কাটবে না, ঠিক আছে? আমাদের আলটিমেট রেজাল্টটা দেখো তো আসছে কিনা। আমাদের আলটিমেট রেজাল্ট মোট বিক্রয়ের পরিমাণ কত? মোট বিক্রয়ের পরিমাণ 11,778 টাকা, সরি 78 টাকা। হ্যাঁ, 78 টাকা 30 পয়সা, ওটা না লিখলেও হবে। ওকে, এর পরের প্রশ্নটা আমি একটু দেখতে চাই। এর পরের প্রশ্নটা আমাদেরকে কি বলেছে আমরা একটু দেখব। এর পরের প্রশ্নে আমাদেরকে বলেছে যে সেলিম ট্রেডার্সের, ভাই খেয়াল করো, এর পরের প্রশ্নে আমাদেরকে বলেছে যে 2000, এই যে 1 জানুয়ারি তারিখে, 1 জানুয়ারি, খেয়াল করো ভাইয়া, 1 জানুয়ারি তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ মেমো প্রস্তুত করো। ভাইয়া একটু মনে রাখবা, আমার লেনদেনের প্রামাণ্য দলিল হচ্ছে 6টা। কয়টা ভাইয়া? 6টা। চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। এই যে আমার 6টা লেনদেনের প্রামাণ্য দলিল, এই 6টা দলিল থেকে আমি বহু নির্বাচনী সহ আমার এসএসসি পরীক্ষাতে মোট 10 নাম্বার কমন পাবো, মোট 10 নাম্বার, উইদাউট এনি চ্যাপ্টার। আমার কোনো চ্যাপ্টার শেখার দরকার নাই। আমি চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, এগুলোর অ্যাপ্লিকেশনগুলো শিখবো। এইগুলো রিলেটেড যে এমসিকিউ আসতে পারে ওইটা শিখবো। তাইলে এই জায়গা থেকে আমি 10 নাম্বারের এমসিকিউ, 10 নাম্বারের সৃজনশীল এবং এমসিকিউ দুইটা মিলায়া কমন পাবো। আচ্ছা, ক্যাশ মেমো আমরা কখন প্রস্তুত করি? যখন কোনো একটা পণ্য ক্রয় বিক্রয় নগদ টাকার মাধ্যমে হয়। যখন কোনো একটা পণ্যদ্রব্যের ক্রয় অথবা বিক্রয় নগদ টাকার মাধ্যমে হয়, তখন আমরা কি করি? তখন আমরা ক্যাশ মেমো তৈরি করি। এই যে দেখো ভাইয়া, 1 তারিখের লেনদেনটা আমার কি নগদে হয়েছে না? 55 টাকা দরে 115 কেজি চিনি। তাহলে আমি কি করব? 55 গুণ 115 করার পরে যেটা আসবে ওইটা থেকে আমি আবার 10% কারবারি বাট্টা বাদ দিয়ে দিব। এই 10% কারবারি বাট্টা বাদ দিয়ে দিব। তাহলে 55 গুণ 115 করলে কত আসবে? আসবে হচ্ছে 3,325 টাকা। এটা থেকে বাদ দিয়ে দিব 10%। 10% করলে আসবে 63.25 পয়সা। তাহলে এটা আমি বাদ দিয়ে দিব। তেমন কোনো কাজ নাই ভাইয়া, ক্যাশ মেমোর ছকটা মুখস্থ রাখতে পারলে আর তেমন কোনো কাজ নাই। দেখো ভাই, আমি এখানে লিখে নিলাম ভাউচার নং, যার কাছে বিক্রি করছি জয় ট্রেডার্স, ঠিকানা থাকলে ঠিকানা লিখলাম, তারিখ দেওয়া ছিল 1 ফেব্রুয়ারি 2017, লিখলাম তারিখ, ক্রমিক নং, বিবরণ, দর, পরিমাণ, টাকা। ক্রমিক নং এর মধ্যে কি 1 নাম্বার, যেহেতু একটাই আইটেম আছে 1 নাম্বার। বিবরণে কি হবে? আমি চিনি বিক্রি করছি, 10% কারবারি বাট্টা বাদ দিতে হবে কিন্তু। হ্যাঁ, প্রতি কেজি চিনির দাম ছিল 55 টাকা করে, 115 কেজি চিনি বিক্রি করছি, মোট হচ্ছে 6,325 টাকা। এই 6,325 টাকা থেকে আমরা 10% কারবারি বাট্টার টাকা বাদ দিয়ে দিছি। 10% কারবারি বাট্টার টাকা আমি কি করছি? বাদ দিয়ে দিছি। তাহলে 10% কারবারি বাট্টা বাদ দিলে আমার থাকতেছে কত? 5,692 টাকা। 5,692 টাকা থাকতেছে। 50 পয়সাটা দিলেও হবে, না দিলেও হবে। বোঝা গেছে কথা? চালানের মধ্যে আমার ক্রেতা, সরি ক্যাশ মেমোর মধ্যে ক্রেতা এবং বিক্রেতা দুজনেরই স্বাক্ষর হয়, এই জন্য আমরা এখানে ক্রেতার স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষর লিখে রাখছি। কারণ মানে কোন ছকে, কোন দলিলে কার কার স্বাক্ষর হয়, এটা কিন্তু ফ্যাক্ট, এটা কিন্তু আমার মাথায় রাখা লাগবে, এটা ভুলে গেলে কিন্তু চলবে না, ঠিক আছে? তাহলে আমার ক্যাশ মেমোতে ক্রেতা বিক্রেতা দুজনের স্বাক্ষর হয়, চালানে শুধুমাত্র বিক্রেতার স্বাক্ষর হয়, তাই না? টাকাটা আমরা কথায় লিখে দিব 5,692 টাকা 50 পয়সা মাত্র। মাত্র কথাটা লিখতে হবে, যত বড় অঙ্কই হোক না কেন আমাদের হিসাব বিজ্ঞানে বা কথায় লেখার সময় ওটা কিন্তু মাত্রই থাকে, তাই না? ওকে, তাহলে এইটাও আমরা বুঝলাম, খুবই সহজ ভাইয়া। আসলে এটাতে
খুব একটা যে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমাকে বোঝাবো সেটা সুযোগটা কিন্তু খুবই কম, তাই না? আচ্ছা, এরপরে দেখি গ নম্বরে কি বলছে, বলছে 15 তারিখের লেনদেন হতে একটি চালান প্রস্তুত করো। দেখি তো ভাই 15 তারিখের লেনদেনে কি বলছে। 15 তারিখের লেনদেনে বলছে 110 টাকা দরে 35 কেজি মুসুর ডাল। তাইলে আমি কি করব, 110 গুণ 35 যেটা আসবে, দেখি তো কত আসে, 110 ইন্টু 35 করলে আসে কত, 3850। এই জায়গা থেকে আমি বাদ দিয়ে দিব, বাদ কারবারি বাট্টা কত পার্সেন্ট, 10%। আচ্ছা, কারবারি বাট্টা কত পার্সেন্ট ইন্টু 10%, 385 টাকা। তাহলে এখন এই জায়গা থেকে বাদ দিব 3850 মাইনাস 380 বাদ দিয়ে থাকবে কত, 3470 টাকা। কত থাকবে ভাই, 3470 টাকা, তাই না? তাইলে এই জায়গায় দেখো আমি ঠিক একই কাজ করব, খুব একটা যে কঠিন কোনো কাজ এমন না। তোমাকে ছক মুখস্থ রাখা লাগবে বাবা। তুমি যদি ছকটা মুখস্থ না রাখতে পারো তাহলে কিন্তু তুমি এই অধ্যায়ের অঙ্ক করতে পারবে না। হ্যাঁ, তোমাকে কি রাখা লাগবে, ছকটা মুখস্থ রাখা লাগবে। তাহলে আমরা ছকটা কাটবো, ছকের মতো করে ছক যেরকম যেরকম আছে ওইরকম আমি কাটবো। মুসুরির ডাল আমি বিক্রয় করছি কত টাকা করে, 110 টাকা করে, 35 কেজি 3800 টাকা। কারবারি বাট্টা 10% বাদ দিব আমি, 3850 টাকার 10% করলে আমার এখানে আসবে কত, আসবে হচ্ছে 385 টাকা। বাদ দিলে থাকবে হচ্ছে 3465 টাকা, 3435 টাকা, সরি 65 টাকা, তাই না? টাকাটা আমি কথায় লিখে দিব, 3465 টাকা মাত্র। বিক্রয়ের শর্ত লিখব, বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি সংশোধনযোগ্য, বিক্রেতার স্বাক্ষরের জায়গায় আমি বিক্রেতার স্বাক্ষর লিখে দিব। অঙ্ক শেষ, অঙ্ক শেষ। ভাইয়া এই অঙ্কটা খুব একটা ব্যাখ্যা করতে পারলাম না, আমি খুবই দুঃখিত, খুব একটা ব্যাখ্যা করতে পারলাম না। তার কারণ এই ছকের মানে এই অঙ্কের ক্ষেত্রে আসলে মূল খেলাটা হচ্ছে ছক মুখস্থ। আমি আবারও তোমাদেরকে বলছি, আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট চালান, আমাদের জন্য ইম্পর্টেন্ট ক্যাশ মেমো, তারপরে হচ্ছে আমাদের জন্য ডেবিট ভাউচার, আমাদের জন্য ক্রেডিট ভাউচার, আমাদের জন্য ডেবিট নোট, এরপরে আমাদের জন্য ক্রেডিট নোট। এই 6টা লেনদেনের প্রামাণ্য দলিল আমরা মুখস্থ রাখার চেষ্টা করব, ছকগুলো, এই রিলেটেড এমসিকিউগুলো পারার চেষ্টা করব। ইনশাল্লাহ পরীক্ষার হলে 10 নাম্বার আমার থাকবে ইনশাল্লাহ। ওকে, তাহলে ভাই 4 নাম্বার সৃজনশীলটা খুবই ছোট ছিল, খুবই সংক্ষিপ্ত ছিল, অনেক সহজ ছিল, তবে খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল ছিল। আমি আশা করছি এই সৃজনশীলটা তোমরা বুঝতে পেরেছো। আমাদের রোড টু মিশন 100 সাজেশনের দ্বিতীয় অধ্যায়ে আমি এই টাইপের 2টা ম্যাথ আমার সাজেশনে রেখেছি, তার কারণ আমি জানি এই টাইপের ম্যাথগুলো পরীক্ষায় আসে, এই জন্য 2টা ম্যাথ রেখেছি সিমিলার টাইপের। এই অঙ্কটা করার পরে যদি এই টাইপের অঙ্ক তোমার আবারও করতে ইচ্ছা করে, তুমি চলে যাবা আমাদের রোড টু মিশন 100 সাজেশনে। তোমার ইজি অ্যাকাউন্টিং বইয়ের একদম শুরুর দিকে দেখবা রোড টু মিশন 100 সাজেশন আছে। রোড টু মিশন 100 সাজেশনের দ্বিতীয় অধ্যায়ের 4 বা 5 বা 6 নম্বরের দিকে দেখবা এই টাইপের 2টা অঙ্ক তুমি পাবা। ওই অঙ্ক 2টাও প্র্যাকটিস করলে দেখবা এই টাইপের একটা সৃজনশীল তোমার কবজায় চলে আসছে। তাহলে ভাইয়া আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। তোমরা যারা এই ছোট্ট ক্লাসটা মনোযোগ দিয়ে করলা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ সবার সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।